আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। পড়ালেখা কেমন চলছে তোমাদের? আর হচ্ছে আজকে আমরা হচ্ছে অ্যারোমেটিকের যে সিকিউগুলো আছে, আমাদের অর্গানিক থেকে 3টা সিকিউ আসে। কে রে? ওয়ালাইকুম আসসালাম। এই সবাই মিউট হয়েছে না? ওকে, যাক যাক। শোনো, সো আজকে আমরা কি করব? আজকে সুন্দরভাবে হচ্ছে আমরা অর্গানিকের সিকিউ স্টার্ট করব। সিকিউর 2টা ক্লাস হবে। আজকে প্রথম ক্লাস, আরেকটা ক্লাস হবে তোমাদের হিমেল ভাইয়া নিবে। সো তোমাদেরকে একটু বলে রাখি, অর্গানিক থেকে সচরাচর 3টা সিকিউ আসে। ফাইনাল এক্সামে অর্গানিক থেকে 3টা সিকিউ আসে। তার ভিতরে একটা সিকিউ আসে হচ্ছে অ্যারোমেটিক পোর্শন থেকে। সো আজকের ক্লাসে ভাইয়া যা যা পড়াবো, দেখো আজকের ক্লাসে ভাইয়া যা যা পড়াবো তা থেকে একটা সিকিউ ইনশাল্লাহ তুমি মাস্ট কমন পাবা। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে কি ভাইয়া অনেকগুলো সিকিউ পড়াবেন? না, আজকের ক্লাসে অল্প কয়েকটা টপিকে পড়াবো। আর হিমেল ভাইয়া তোমাদের অ্যারোমেটিক অংশ নিয়ে নেবে। সো হিমেল ভাই একটু অসুস্থ, দোয়া করিও যেন হচ্ছে পরশু দিনের ভিতরে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে তো হিমেল ভাইয়া নিবেই। আর হিমেল ভাইয়া যদি অসুস্থ থাকে তাইলে হচ্ছে আমার নিতে হইতে পারে। সো আমরা দোয়া করি হিমেল যেন সুস্থ হয়ে যায়। আর হিমেলের জন্য একটু দোয়া করে, ওর ভালোই জ্বর আসছে, গতকালকে থেকে জ্বর আসছে, অনেক জ্বর, দোয়া করো। হ্যাঁ, শেষের 2টা ক্লাস না করা থাকলেও করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, ওই বায়ো অনুসময়ের পলিমার থেকে সিকিউ আসে না, লাস্ট 2টা ক্লাসে যা যা পড়ছি। সো আসেন আমরা শুরু করি। হুম, অ্যারোমেটিকটা এত বেশি মিক্স আসে না, ঠিক আছে? মিক্স বলতে হচ্ছে ক খ থেকে হচ্ছে আদার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, আর গ ঘ মূলত হচ্ছে অ্যারোমেটিক অংশ থেকেই আসে, কারণ অ্যারোমেটিকের সাথে অ্যালিফেটিক কম মিক্স করে। মানে বোর্ডে যখন প্রশ্ন করে, তোমরা প্রশ্নগুলো কয়েকটা দেখো তাইলেই বুঝতে পারবা। সো আমরা যে কাজটা করব, আমরা ক্লাসে তো অনেক কিছু পড়ছি তাই না? তা আমার তো আর এত ডিটেলসে লিখে দেওয়ার দরকার নাই। আমি হিন্টসগুলো দিয়ে দিলে সুন্দরভাবে হবে না, তোমরা বুঝবা না জাস্ট এক্সপ্লানেশন দিয়ে। কারণ নাইলে আমরা পর্যাপ্ত সংখ্যক সিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবো না। আমরা কিন্তু ক্লাসে ডিটেলস পড়ছি। সো আজকে কি প্রশ্নগুলো ধরা, কোন টপিকটা থেকে কতটুকু অংশ লিখবো বা কিভাবে লিখবো। ওকে, সবাই অ্যালাইনড? সো কেউ যদি ডিটারমাইন থাকো যে ডিটেলস পুরাটা, তাইলে হচ্ছে আমি 20টার মতো সিকিউ রাখছি, তো কিছুই তোমার পড়া হবে না, 2-1টা সিকিউ উপরে ক্লাস শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, রোকনুজ্জামান বারবার একই প্রশ্ন, দাদা আমাদের FRB 25 কবে আসবে? জানুয়ারির আগে আসতেছে না, সো জানুয়ারির দিকে আসবে। ওকে ওকে, আসো খেয়াল করো, আমাদের স্টার্ট করি আমরা। ওকে, আমরা স্টার্ট করি। কি কি বলছে দেখো, উদ্দীপকের সি যৌগের, বলছে সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না কেন? কি বলছে আগে দেখি সি যৌগটা কি। দেখো বলছে হচ্ছে বেনজিন, বেনজিনের কি করছে তোমার নাইট্রেশন করছে, ভালোভাবে তাকাও। নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আমরা জানি HNO3, আর কনসেন্ট্রেটেড কি হবে ভাইয়া? সালফিউরিক অ্যাসিড H2SO4। তো কি তৈরি হবে? আমরা জানি নাইট্রোবেনজিন তৈরি হবে, তাই না? নাইট্রোবেনজিন। আচ্ছা, নাইট্রোবেনজিনে আমি যদি টিন আর HCl দিই, তোমরা বলো কি তৈরি হবে? নাইট্রোবেনজিনে যদি টিন প্লাস HCl দিই তাহলে কি হবে? বিজারণ হবে না? বিজারণ হইলে NO2টা কিসে কনভার্ট হবে? অ্যানিলিন। সবাই জানো অ্যানিলিন। তো আমরা একটা জিনিস পড়ছিলাম কিনা বলো তো, আমরা একটা জিনিস পড়ছিলাম কিনা, অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক না? অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। বাট অ্যানিলিনের যদি নাইট্রেশন করো, অ্যানিলিনের নাইট্রেশন করলে আমরা এক্সট্রা হিসেবে কি পাই? প্র্যাকটিস শিট দেওয়া হবে মুশফিকুর রহমান, ঠিক আছে? 2-3টা দিন সময় দাও, সব কিছুই পেয়ে যাবা। ওকে, সো আমরা জানি অ্যানিলিনের যদি নাইট্রেশন করি তাহলে হচ্ছে অর্থনাইট্রো অ্যানিলিন, প্যারানাইট্রো অ্যানিলিন, মেটানাইট্রো অ্যানিলিন, 3টাই তৈরি হয়। সো যখন পড়াইছিলাম, কি পড়াইছিলাম, পরীক্ষায় একটা প্রশ্ন আসে
যে অ্যানিলিন কেন মেটা নাইট্রোঅ্যানিলিন তৈরি করে, মনে আছে তোমাদের? ঠিক আছে, তো অ্যানিলিনের নাইট্রেশনে আমরা কেন মেটা নাইট্রোঅ্যানিলিন পাই? সো এইখানে দেখো আমরা একটু নিচের লাইনে লিখতেছি সি নাম্বারের অ্যান্সার। খেয়াল করো, অ্যানিলিনকে আমরা যখন নাইট্রেশন করি, ভালোভাবে দেখো, সেমভাবে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, তখন তারা কি করে? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, তাই না? NH3+, এটা কি অ্যানিলিনিয়াম আয়ন, মনে আছে? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। সো এই অ্যানিলিনিয়াম আয়নটাকে নাইট্রেশন যদি করো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে তুমি কি পাবা? মেটা নাইট্রোঅ্যানিলিন। কারণ অ্যানিলিনিয়াম আয়ন কি মেটা নির্দেশক না, তো তখন মেটা পজিশনে নাইট্রোমূলক যুক্ত হবে। এটা কি মেটা ইন্ডিকেটিং, মেটা ইন্ডিকেটর কেটিং, ঠিক আছে? তো একটু খেয়াল করো কি বলছে উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনে। তো সি যৌগটা আমার কি ছিল? সি যৌগটা অ্যানিলিন ছিল। প্রতিস্থাপক অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না কেন? তো অর্থপেরা অবস্থানে কেন যুক্ত হয় না? বিকজ অফ দিস অ্যানিলিনিয়াম আয়ন। সো এই দুটো জিনিস দেখাইতে পারবে না? ক্লিয়ার হইলে সবাই সি বলো। সবাই ক্লিয়ার হইলে সবাই সি বলো ভাইয়াকে। ক্লিয়ার হইলে ভাইয়াকে সি বলো। আচ্ছা, সি নাম্বারটা শেষ, এখন আমাদের আরেকটা দেখতে হবে। সো একটু খেয়াল করো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটা উদ্দীপকের এ, বি এবং সি এর ক্ষেত্রে, দেখো এ, বি আর সি যৌগের ক্ষেত্রে, বি আর সি এই তিনটা আলাদা যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায়, আমরা জানি বেনজিন বা বেনজিনের প্রতিস্থাপকগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়। তো সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করতে বলছে, মানে কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাড়াতাড়ি দিবে। তো এখানে দেখো তিনটা যৌগ আছে, এটা তো এ যৌগ, এটা বি, এটা সি। এ যৌগটা কি? বেনজিন। দেখো বেনজিনটা হচ্ছে এ যৌগ। বি যৌগটা কি? বি যৌগটা হচ্ছে নাইট্রোবেনজিন। আর সি যৌগটা কি? সি যৌগটা হচ্ছে অ্যানিলিন। সো একটু খেয়াল করো, বেনজিন তো নিউট্রাল, তোমরা সবাই জানো। অ্যানিলিন কি? অর্থপ্যারা নির্দেশক। আর নাইট্রোমূলক কি? মেটা নির্দেশক, তাই না? সো এটা কি? অর্থপ্যারা, আর এটা কি? মেটা নির্দেশক। তো আমরা কি পড়ছিলাম? অর্থপ্যারা কি করে? বেনজিন বলয়কে কি করে ভাইয়া? সক্রিয় করে না? বেনজিন বলয়কে সক্রিয় করে। আর মেটাটা কি করে? বেনজিন বলয়কে কি করে ভাইয়া বলো তো? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। প্রথমটা একটু ডিটেলসে পড়াচ্ছি কারণ এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার মানে অনেকবার। নিষ্ক্রিয় করে, তাই না? তো কিভাবে বুঝবো বেনজিন বলয়কে সক্রিয় করে আর কিভাবে বুঝবো বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে? তো রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছিলাম না? দেখাইছিলাম কিনা? এটারও রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছি, আর এটারও রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছি। ইয়েস অর নট? ঠিক আছে, দুইটার রেজোনেন্স স্ট্রাকচার দেখাইতে পারবে না? ইয়েস অর নট বইল। তাহলে অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, বেনজিন বলয়কে সক্রিয় করে, তাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা বেশি সক্রিয়। আর এটা যেহেতু মেটা নির্দেশক, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, কারণ বেনজিন বলয় থেকে সে কি করে? ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তো তার সক্রিয়তা কি হবে? কম হবে। সো পারা যাবে ইনশাল্লাহ, পারা যাবে। পারলে ওয়ান বলো। আমি কিন্তু সুন্দরভাবে, আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে সব কিছু দেখাই দিচ্ছি। ইয়েস অর নট? ক্লাসে কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার আছে ভাইয়া, রেজোনেন্স স্ট্রাকচার আছে কি না? অবশ্যই নোট খাতায় আছে, যারা রেগুলার ক্লাস করছো রেজোনেন্স স্ট্রাকচার আছে তোমাদের। ওকে, তো রেজোনেন্স স্ট্রাকচারটা দেখাই দিবা। ডান? ডান? ওকে, তো এই প্রশ্নটার মতো অনেকগুলা প্রশ্ন আসছে। এমডি নাইম, বোর্ডের প্রশ্ন তো সহজ, কঠিন প্রশ্ন সলভ করান। তুমি কঠিন প্রশ্নে যাও ভাইয়া, সমস্যা নেই, আজকে বোর্ডের প্রশ্নই সলভ হবে। ওকে,
বোর্ডের প্রশ্ন পারলে বাকিগুলোও পারবা, আর ক্লাস তো করাই দিচ্ছি। দেখো, বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া দেখাও। কি বলছে? বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া দেখাইতে। সো আসো আমরা দেখি আগে। দেখো আমাদের বিক্রিয়াটা কি ছিল? আমাদের বিক্রিয়াটা ছিল সোডিয়াম বেনজোয়েট, এখানে কি দিছে? সোডা লাইম দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তো কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। এটুক তো সবাই ক্লিয়ার। এই যৌগটা কি? বেনজিন। তারপরে কি আমরা এইখানে হচ্ছে দেখো CH3Cl আর ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিচ্ছে, তাই না? AlCl3, এটা Cl3 হবে, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এটা কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন? তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে কি যুক্ত হয়? CH3 মূলক টলুইন। তারপর দেখো এটা পেলাম কি? বি যৌগ। এখন এটাকে কি করছে? জারণ করছে, ডায়ালুট নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করছে। তাহলে কি হয়ে যাবে? এটা অ্যাসিড হয়ে যাবে, তাই না? বেনজোইক অ্যাসিড, COOH, এটা হচ্ছে সি যৌগ। এখন তোমার কি বলছে? বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া দেখাও। ঠিক আছে, কি বলছে? বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায়। এখন টলুইনের সাথে দেখো, টলুইন এটার সাথে ক্লোরিন, আর ফুটন্ত অবস্থায় মানে কি 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি চাইলে এখানে এইচ নিয়েও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমার কি হবে? তোমার কি হবে দেখো তো। প্রথমে বেনজাইল ক্লোরাইড তৈরি হবে না, CH2Cl। তারপর দেখো বেনজাইল ক্লোরাইড তৈরি হবে না? মনে আছে ভাইয়া যে পড়াইছিলাম? কি তৈরি হবে? CHCl2, একটা হাইড্রোজেন হটাও, ক্লোরিন বসাও। তারপরে আবার যদি তুমি ক্লোরিনেশন করো 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হবে বলো তো? সুন্দরভাবে বেনজো ট্রাইক্লোরাইড হবে না? এটা কি? বেনজাইল। এটা কি? বেনজাল। ক্লোরাইডটা আর লিখলাম না। আর এটা কি? বেনজো ট্রাই, তাই না? ক্লিয়ার? সো সি নাম্বার শেষ আমাদের। ওকে, তারপরে দেখো এ এবং সি যৌগের পারস্পরিক রূপান্তর। এটা কি ছিল? এটা ছিল সি নাম্বারটার অ্যান্সার। দেখছো কঠিন? আহামরি কঠিন কিন্তু না। এখন বলছে এ আর সি। কি বলছে? এ আর সি। তো এ থেকে সি তো একটা অংশ দেওয়াই আছে, বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। এটা কি আলাদাভাবে দেখানো লাগবে আর? বলো তো। এ থেকে সি তো দেওয়াই আছে, ডি নাম্বারটা দেখো, এ থেকে সি তো দেওয়াই আছে, তাই না? এখন আসো আমরা সি থেকে এটা দেখি, সি থেকে এটা। তা আমার কি হবে? বেনজোইক অ্যাসিড থেকে, তাই না? ভালোভাবে বুঝো, বেনজোইক অ্যাসিড থেকে আমার বেনজিন আসতে হবে। তো তুমি কি করো? সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। তাহলে কি তৈরি হবে তোমার? সুন্দরভাবে সোডিয়াম বেনজোয়েট হয়ে যাবে না? সোডিয়াম বেনজোয়েট। তারপর তুমি সোডা লাইম দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তোমার কি হয়ে যাবে? সুন্দরভাবে বেনজিন তৈরি হয়ে যাবে না? ক্লিয়ার? ক্লিয়ার? কঠিন কিছু? হ্যাঁ, তাহসিন রহমান, আজকে অ্যারোমেটিক পার্টের সিকিউ হবে। অ্যারোমেটিকটা আগে পুরোটা শেষ করে দিই তোমাদের। সুজানা তাবাসসুম, অর্গানিকে এক্সপ্লেইন করা লাগে না, নামগুলো শুধু নিচে লিখে দিও। অর্গানিকে এত এক্সপ্লেইন করা লাগে না। পরীক্ষার হলে দেখবে এই সহজ সহজ বিক্রিয়াই পারতেছ না। পরীক্ষার হলে এই সহজ সহজ বিক্রিয়াই পারতেছ না। একদিন অ্যাচিভে তোমাদের অর্গানিক পরীক্ষা নেই, ঠিক আছে? আসো, দিতে আসো। একদিন অ্যাচিভে তোমাদের এটা অর্গানিক পরীক্ষা নেই, দেখো পরীক্ষার হলে কি অবস্থা হয়। আসো সামনে যাই। মানে অর্গানিক মানে পড়ার সময় মনে হয় সহজ। অর্গানিক এমন একটা জিনিস, পড়ার সময় মনে হয় সহজ, বাট তুমি রিভিশন না দিলে এটা ভুলে যাবা। রিভিশন যদি না দাও অর্গানিক তুমি ভুলতে বাধ্য, বুঝতে পারছো? সো এই কারণে রিভিশনটা দিতে হবে। সো প্রশ্নটা দেখতে থাকো, প্রশ্নটা দেখতে থাকো, প্রশ্নটা দেখতে থাকো। কি বলছে খেয়াল করো। বলছে হচ্ছে এ প্লাস ব্রোমিন, এ প্লাস ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্স হইছে। তারপর বলছে বি প্লাস, ঠিক আছে, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড ওয়াই হইছে।
এখানে একটা লাইন মিসিং গেছে, বলছে এক্স অ্যালিফেটিক অ্যামিন, ঠিক আছে, এক্স হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন, অ্যামিন, আর ওয়াই, এটা প্রশ্নে লেখা ছিল, টাইপিস লেখা নেই, অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। তো বলছে এক্স ও ওয়াই যৌগের মধ্যে কোনটির ক্ষারকত্ব বেশি, ঠিক আছে, এক্স আর ওয়াই এর ভিতরে কোনটার ক্ষারকত্ব বেশি। সো অ্যালিফেটিক যদি অ্যামিন হয়, বিক্রিয়াটা তুমি তোমাদের দেখাই, দেখো CH3 CONH2, এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া তোমরা পড়ছো না, ব্রোমিন ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড পড়াইছিলাম না, এই সিও মূলকটা বাদ যায়, CH3NH2। তারপর আরেকটা জিনিস দেখাইছিলাম কিনা দেখো, CONH2 অ্যামাইড বেঞ্জামাইড, সেম জিনিস, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তাই না, কি হইতো, অ্যানিলিন তৈরি হয়েছে, তাই কি না, দেখেন তো স্যার, অ্যানিলিন তৈরি হয়েছে। তো এখন একটু খেয়াল করো, বলছে এক্স এবং ওয়াই, এটা তো এক্স, এটা তো ওয়াই, এক্স এবং ওয়াই এর ভিতরে কোনটা ক্ষারকত্ব বেশি। তো তোমাদের ক্লাসে পড়াইছিলাম কিনা দেখো তো, মিথাইল অ্যামিন আর ফিনাইল অ্যামিনের ভিতরে কোনটার ক্ষারকত্ব বেশি, মনে আছে? তো এই যে ফিনাইল অ্যামিনের লোন পেয়ারগুলা ক্ষারকত্ব আমরা কিভাবে ডিফাইন করি, এই যে লোন পেয়ার ইলেকট্রন দান করে সে ক্ষার, লুইস ক্ষার, মনে আছে, যে লোন পেয়ার ইলেকট্রন দান করে সে লুইস ক্ষার। তো এই অ্যানিলিনের লোন পেয়ার ইলেকট্রনগুলো কই চলে যায়, রেজোনেন্সের ভিতরে চলে যায়, মনে আছে, অ্যানিলিনের যে রেজোনেন্স স্ট্রাকচার যদি পড়ে, এই লোন পেয়ার ইলেকট্রনগুলো রেজোনেন্সের ভিতরে ঢুকে যায়। তো সে কি করতে পারে না, লোন পেয়ার ইলেকট্রনটা ওইভাবে দান করতে পারে না, ডিউ টু রেজোনেন্স। বাট এইখানে কি হয়, মিথাইলমূলক তারা ইলেকট্রন দান করে এবং সে খুব দ্রুত লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে, তাই না? তো মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি না, মনে পড়ে কি না, ইয়েস অর নট বলো। ও মা গো, atshoberi@gmail.com বলতেছে অ্যানিলিন অপেক্ষা মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি, বাবা গো বাবা। তারপর দেখো পরেরটা, ভুল করে না, পরীক্ষার হলে দেখছো এইভাবে ভুল করে দিয়ে আসবা, এটা তো তোমার নন এনভায়রনমেন্ট। তারপর দেখো ওয়াই যৌগের প্রতিস্থাপক গ্রুপটি অর্থপ্যারা নির্দেশক না হওয়া সত্ত্বেও ওয়ার নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে, এটা কি আর ব্যাখ্যা করার দরকার আছে? একই প্রশ্ন না, ঢাকা বোর্ডে যেটা আসছে, ঠিক আছে, ঢাকা বোর্ডে যেটা আসছে সেটা আবার রাজশাহী বোর্ডেও আসছে, ঠিক আছে। এখন কে কারে কপি করে বলো তো, ঢাকা রাজশাহীরে কপি করে না রাজশাহী ঢাকারে কপি করে, একই সালে আসছে, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা সময় নষ্ট না করি, আমাদের আরো অনেক কাজ আছে। তো দেখো এ থেকে বি তৈরির কৌশল দেখাও। তো এ থেকে বি তৈরির কৌশল, আচ্ছা আগে এ দেখি কি, দেখো কি বলছে, ফেনল, ফেনল, ঠিক আছে। তো ফেনলের ভিতরে তুমি যদি জিঙ্কের গুঁড়া দিয়ে দাও তাহলে কি হবে, বেনজিন, তাই না, জিঙ্ক ডাস দিলে, তাহলে এই গেল এ। এটা যদি নাইট্রেশন করো, তাই না, নাইট্রেশন, নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রেশন করলে তোমার কি তৈরি হবে, নাইট্রোবেনজিন। আর এটার ভিতরে যদি টিন HCl দাও, টিন HCl দাও, তাহলে তোমার কি হবে, অ্যানিলিন। দেখছো, দেখবা মুখস্থ হয়ে গেছে এই কয়েকটা জিনিস। এখন কথা হচ্ছে খেলাটা দেখো কি বলছে, এ থেকে বি তৈরির কৌশল। এখন দেখো বেনজিন থেকে নাইট্রোবেনজিন মেকানিজম পড়াইছি কিনা তোমাদের, খেয়াল করো, মেকানিজম ভাইয়া পড়াইছিলাম, মনে আছে, বেনজিন টু নাইট্রোবেনজিন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4। খেয়াল করো, আমি তোমাদের দেখাই কই পড়াইছিলাম মেকানিজম, একাডেমিক কোর্স, হ্যাঁ। তোমরা কত ব্যাচ, 25 না, 25, সাইকেল 3, ক্লাস লাইট, আই থিঙ্ক এইখানেই পড়াইছিল।
আচ্ছা দাঁড়াও, আগের স্লাইডে আছে। এই যে মেকানিজম, দেখো বেনজিন থেকে নাইট্রোবেনজিন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে নাইট্রেশন। দেখো কি বলছিলাম, ডাইরেক্ট মনে রাখতে, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। দেখো স্টেপ 1, নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন আর 2 মোল বাইসালফেট আয়ন। মনে পড়ে সেই সুদিনের কথা? বলো, সেই দিনগুলোর কথা কি মনে পড়ে? ক্লাসে যে সুন্দরভাবে পড়াইছিলাম। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। দেখো, বাপ রে, মুশফিকা মুক্তা অর্ধেক কোয়েশ্চেন ধরতেই পারি না। এই কোয়েশ্চেন ধরার জন্যই তো সব তো ক্লাসে পড়াইছি, ঠিক আছে? সব তো ক্লাসে পড়াইছি, এখন জাস্ট দেখায় দেওয়া। দেখো নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন। এটা কিভাবে আসছে এখন আর বুঝাবো না, ক্লাসে গিয়া বুঝো। তো বেনজিনের সাথে নাইট্রোনিয়াম আয়ন কি তৈরি করে বলো তো? এটা কি, এটার নাম কি বলো তো? এটা খায় না, মাথায় দেয়, এই জিনিসটার নাম কি বলো? সিগমা কমপ্লেক্স। মনে পড়ে সিগমা কমপ্লেক্স? তো তারপর দেখো এইখান থেকে কি হয়, এই যে বাইসালফেট আসে, বাইসালফেট আইসে কি করে, এই হাইড্রোজেনে নিয়ে সালফিউরিক অ্যাসিড আকারে বের হয়ে যায়। ওকে, স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নিছো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, অল ইন ওয়ান শিটে আছে। তো আসো আমরা ইয়াতে যাই। তো নাইট্রোবেনজিন, এটা আমাদের কত নাম্বার ক্লাস ছিল? ক্লাস লেকচারটা কত নাম্বার ছিল? আমরা কি বের করলাম? ড্রাইভ। হ্যাঁ, ওকে, আমাদের 4 নাম্বার ক্লাসে মেবি ছিল। আমাদের সাইকেল 3 এর ক্লাস স্লাইড, অর্গানিকের 4 নাম্বার ক্লাস, তাই না? হাইড্রোকার্বন 4ই তো ছিল। এই যে মেকানিজম, অ্যারোমেটিক 4, তাই না? সি লিখে দেই, সি অ্যারোমেটিক লেকচার নাম্বার 4। ক্লিয়ার? তারপরে আসেন সামনে যাই। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বি ও সি যৌগের সক্রিয়তার ক্রম একটু আগে দেখাইছি না? বি যৌগ কি নাইট্রোমূলক, সি যৌগ অ্যানিলিন। এটা কি আর দেখানো লাগবে? বি এবং, ঠিক আছে, বি এবং সি যৌগের, ভালোভাবে বুঝো, বি এবং সি যৌগের একটু আগে এক্সপ্লেন করলাম না, নাইট্রোমূলক আর অ্যানিলিন, নাইট্রোবেনজিন আর অ্যানিলিন, দুইটার কি কি দেখাবা বলো তো? বলবা এটা অর্থপ্যারা নির্দেশক, এটা মেটা নির্দেশক। তারপরে কি বলবা? এটার রেজোনেন্স স্ট্রাকচার দেখাবা, এটারও রেজোনেন্স স্ট্রাকচার দেখাবা। তারপর বলবা অতএব দেখা যায় অ্যানিলিন বেশি সক্রিয়। তারপরে আসেন পরেরটাই যাই, প্রশ্ন ধরি, আমরা প্রশ্ন ধরি। উদ্দীপকের বি থেকে এ উৎপাদনের বিক্রিয়া সমূহ। দেখেন বি কি, এ হচ্ছে ফেনল, বি হচ্ছে বেনজিন, তাই না? ফেনলে যদি জিঙ্ক দাও বেনজিন, তো বেনজিন থেকে ফেনল তোমাদের শিখেছি, ফেনল থেকে তো বেনজিন আসছে, তাই না? বেনজিন থেকে ফেনল। আচ্ছা একটা মজার জিনিস দেখছো, ফেনল কিন্তু শর্ট সিলেবাসে নাই, খেয়াল করছো? ফেনল শর্ট সিলেবাসে আছে? দেখো তোমাদের শর্ট সিলেবাস যে পড়ছো, ফেনল কি লেখা আছে শর্ট সিলেবাসে? ফেনল কিন্তু নাই, আছে? বলো, শর্ট সিলেবাসে কি ফেনল ছিল? না। কত সালে আসছে? তোমরা তো 23 সালের শর্ট সিলেবাসই তো পড়তেছো। আবার অ্যানিলিন, অ্যানিলিন শর্ট সিলেবাসে ছিল? ছিল না কিন্তু। তো দেখো শর্ট সিলেবাসের বাইরের থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে, ঠিক আছে? অর্গানিকে শর্ট ফুল বলতে কিচ্ছু নাই,
ক খ অন্য চ্যাপ্টার থেকে আসবে ভাইয়া। ক খ গুলো ধরো হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আসবে, পরিমাণগত রসায়ন থেকে আসবে। বুঝতে পারছো? আরে ডাস্ট না থাকলে দিয়ে নিবা। সবসময় কি ডাস্ট দিবে? তোমার কি সব গিলে খাওয়াই দিবে নাকি? বেনজিন। এখন দেখো বি থেকে এ, বেনজিন থেকে ফেনল পড়াইছি কিনা দেখো তো। বেনজিন প্রথমে কি করবা বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা নাকি ক্লোরোবেনজিন দিবা, তাই না? তো বেনজিন থেকে ফেনল প্রথমে ক্লোরিন দাও, ক্লোরিন দিলে ক্লোরোবেনজিন, তাই না? মনে আছে কিনা যে পড়াইছিলাম তোমাদের? ক্লোরোবেনজিন। তারপরে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট দাও, তাহলে সোডিয়াম ফিনেট, তাই না? ONA, সোডিয়াম ফিনেট। তারপরে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি ট্রিট করো, টেম্পারেচারগুলো একটু দেখে নিও, হ্যাঁ? তাহলে তোমার কি হবে? ফেনল তৈরি হবে। আমি একটু দেখি টেম্পারেচারগুলো একটু দেখে নিই, আমার টেম্পারেচার মনে থাকে না বাবা। এটা কোন বোর্ড? যশোর বোর্ড, হ্যাঁ। আচ্ছা, আয়রন, এখানে আয়রন প্রভাবক দিয়ে দিলা। এখানে 400°C তাপমাত্রা, 150 ATM দিয়ে দিতে পারো। এইখানে মনে হয় 185°C, মানে টেম্পারেচার ম্যাটার করে না। তুমি এখানে টেম্পারেচারের জন্য তোমার মার্ক কাটবে না, তুমি হচ্ছে আসল জিনিসটা দিয়ে দিতে পারলেই হয়। ঠিক আছে, পারা যাবে তো বেনজিন থেকে ফেনল। আর আমি ক্লাসেও তো দেখাই দিচ্ছি। তারপর দেখো উদ্দীপকের এ এবং সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপকের অবস্থানের ভিন্নতার কারণ ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। দেখো এ কি? ফেনল। সি কি? নাইট্রোবেনজিন না? বেনজিনের যে নাইট্রেশন করো তাহলে কি পাবা এখানে বলো তো স্যার? নাইট্রোবেনজিন পাবা কিনা? নাইট্রোবেনজিন। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, অন্য দিন থেকে আজকে বোর্ডটাকে একটু বেশি কালো লাগতেছে না? এটা ঠিক আছে না আগের গুলাই ঠিক ছিল? আগে যেমন বোর্ডটা ছিল। আচ্ছা দাগানো বইয়ের PDF দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সো একটু খেয়াল করো। তো এখন বলছে এ আর সি, ফেনল আর নাইট্রোবেনজিনের ভিতরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতিস্থাপকের অবস্থানের ভিন্নতার কারণ কি? এখন ফেনল কি? ফেনল এটা দেখাইছি কিনা বলো তো? ফেনল, ফেনল কি? অর্থপ্যারা, অর্থপ্যারা নির্দেশক। আর নাইট্রোবেনজিন কি? মেটা নির্দেশক। কেন? রেজোনেন্স স্ট্রাকচার দেখাইতে পারবে না? মেটা রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করছি কিনা আমরা বলো তো স্যার? তাহলে এই যে এই কয়টা সৃজনশীল এতক্ষণে প্র্যাকটিস করলা, তাহলে কি কি ইম্পর্টেন্ট বলো তো? রেজোনেন্স স্ট্রাকচার, বিক্রিয়ার মেকানিজম, দুইটা কি খুবই ইম্পর্টেন্ট না বলো তো? অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্স স্ট্রাকচার আর ওই যে বেনজিনের যে বিক্রিয়াগুলো ছিল, 4টা মেকানিজম, সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা? ইয়েস অর নট বলো? এগুলো সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা? ওকে, হ্যাঁ ডেল চিহ্ন দিয়ে দিও। মোল্লা মেহরাব, তাপমাত্রা মনে না থাকলে ডেল চিহ্ন দিয়ে দিবা। তারপর দেখো এই ফেনল, ফেনল ছাড়া দুনিয়াতে কিছু নাই। উদ্দীপকের এই যৌগে 3টি পাই বন্ধন আছে। এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, বেনজিন। এন্ড পাই বন্ধন আছে, এটা প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বোঝাবে বলো তো? তো আমরা পাই বন্ধন শনাক্তকরণে কি ব্যবহার করি? ওজোনোলাইসিস না? ওজোনোলাইসিস কি কাজে ব্যবহার করি বলো তো? ডাবল বন্ড বা পাই বন্ধনের অবস্থান নির্ণয় না? আমরা কি করি? দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় না? পড়ছিলা? বইয়ে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় কি ব্যবহার করা হয় বলো তো? ওজোনোলাইসিস ব্যবহার করা হয় না দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়? সো একটু খেয়াল করো। তো তুমি সুন্দরভাবে দেখাইয়া দিবা 1 2 3। তো ওজন যখন দিবা, ওজন ইন প্রেজেন্স অফ কি? কার্বন টেট্রাক্লোরাইড, তাই না? তো তোমার কি তৈরি হবে? ওজোনাইট কমপ্লেক্স। মনে আছে আমরা দেখাইছিলাম যে?
সো যেখানে যেখানে ডাবল বন্ড আছে সেখানে সেখানে ওজোনাইট বানাবা। ক্লাসে সুন্দরভাবে দেখাইছিলাম। আমি কমন প্রশ্নগুলা নেই বুঝছো, একই প্রশ্ন বারবার পড়ায় লাভ আছে। আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্নগুলো বেশি নেওয়ার চেষ্টা করছি বুঝছো। অনেক প্রশ্ন আছে অনেকবার আসছে, অনেক প্রশ্ন আসছে একই প্রশ্ন বারবার আসছে, সো সেগুলো ভাইয়া করাইলাম না। হ্যাঁ, ওইগুলো তোমরা গাইড বা টেস্ট পেপার দেখলেই বুঝতে পারবা, এগুলো রিপিট। সো এরপরে কি হয়, আমরা যখন জিঙ্ক দেই তাহলে কি হবে, ভাঙা শুরু হবে না, ভাঙা শুরু হবে না, ভাঙা শুরু হবে না, ঠিক আছে। পানি জিঙ্ক, পানি দিলে ভাঙা শুরু হবে আসলে, হ্যাঁ। আর জিঙ্ক দিলে অ্যাসিডে পরিণত হবে না, বুঝা গেছে। আগে পানি, পানি দিলে ভাঙবে, ঠিক আছে। তাহলে কি হবে, গ্লাইঅক্সাল তৈরি হবে, আমরা পড়ছিলাম কিনা। আচ্ছা এখন আবার বইলো না কিন্তু আজকের ক্লাস অনুযায়ী ভাইয়া ব্যাখ্যা করে না, এক্সপ্লেন করে না, ভাইয়া কিন্তু ব্যাখ্যা সব আগেই করছি। তারপর আসো, তারপর আসো, এ এবং বি যৌগের কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়। এ কে, এ তো বেনজিন পাইলামই, বি কি দেখো নাইট্রোবেনজিন, এটা কি আর দেখাইতে হবে, একই জিনিস না, একই জিনিস ঘুরায় ফিরে আসতেছে কিনা বলো তো। সক্রিয় কে, এ না বি, কে বেশি সক্রিয় প্রতিস্থাপন বিক্রিয়ায়, স্যার বলেন। অবশ্যই বেনজিন সক্রিয়, কারণ কি, নাইট্রোবেনজিন বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, সক্রিয় কে, বেনজিন, তাই না। ক্লিয়ার। তারপরে আসো পরেরটায়, পি হতে কিউ প্রস্তুতির কৌশল বর্ণনা করো। এখন পি কি দেখো, এটা কি দেওয়া আছে, সোডিয়াম বেনজয়েট, খেয়াল করছো এই জিনিসটা কি দেওয়া আছে, সোডিয়াম বেনজয়েট, এখানে সোডা লাইম দিলে কি তৈরি হবে, বেনজিন। এন্ড বেনজিনে তুমি যদি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করো দেখো CH3Cl আর ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি হবে, টোলুইন তৈরি হবে। আর এইখানে কি তৈরি হবে, নাইট্রেশন করলে তুমি নাইট্রোবেনজিন পাবা। দেখো বিক্রিয়াগুলো মুখস্থ হয়ে যাচ্ছে না। এখন বলছে পি হতে কিউ প্রস্তুতির বিক্রিয়া কৌশল। দেখো বেনজিন থেকে টোলুইন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম পড়াইছি কিনা, দেখো পড়াইছি ক্লাসে। CH3Cl আর ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পড়াইছিলাম, ইয়েস অর নট। মেকানিজমটা নোট খাতা থেকে দেখে নিও, সি নোট খাতা, হ্যাঁ, ফর মেকানিজম। ক্লিয়ার, বুঝতে পারতেছো তো মেকানিজমগুলো কত আসতেছে পরীক্ষায়। তারপর দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পি কিউ আর যৌগের সক্রিয়তার ক্রম। এখন দেখো আবারও সেই জিনিস, পি কিউ আর, তো সক্রিয়তা কার, একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে না। তো অ্যারোমেটিক কি কঠিন বলো তো, অ্যারোমেটিক কি কঠিন তোমরা একটু বলো। একটা সিকিউ কে অ্যারোমেটিক থেকে তুমি অ্যান্সার করবা বলো। আর যারা আমার ক্লাস করছো তোমরা কি একটা সিকিউ অ্যারোমেটিক থেকে অ্যান্সার করবা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসেন তারপর দেখো কার্বলিক অ্যাসিড, ফেনলের আরেক নাম কার্বলিক অ্যাসিড না। দেখো কিভাবে প্রশ্নগুলো আসে, ময়মনসিংহের কারা আছো। তো ফেনলে জিঙ্ক দিলে কি হয়, বেনজিন হয়, বেনজিনে ক্লোরোবেনজিন, তাই না, ক্লোরিন অনাদ্র, তাহলে এটা কি হবে, ক্লোরোবেনজিন হবে। তো এখন কি বলছে, কিউ থেকে আর যৌগ তৈরির, তাই না, বেনজিন থেকে ক্লোরোবেনজিনের মেকানিজম। দেখো সেই আবার মেকানিজম, তাই না, মেকানিজম পড়াইছিলাম কিনা বলেন স্যার, কিউ থেকে আর এর মেকানিজম পড়াইছিলাম কিনা স্যার। তারপর আসেন সামনে যাই, পি যৌগ থেকে কিভাবে কার্বলিক অ্যাসিড তৈরি করবে, তাই না,
পি যৌগটা কি দেখো, সোডা লাইম দিলে এটা তো বেনজিন হবেই। বেনজিন থেকে ফেনল পড়াইছি কিনা একটু আগে, দেখো রিপিট প্রশ্ন তাই না? বেনজিন থেকে ফেনল একটু আগে পড়াইছি না? তারপর দেখো ক্লোরোবেনজিন সোডিয়াম ড্রাই ইথার, তাই না? সোডিয়াম ড্রাই ইথার, তাহলে কি হবে এখানে? টোলুইন তৈরি হবে, ওটসফিটিক বিক্রিয়া এটা। আর সেম প্রশ্ন, সেম প্রশ্ন। তারপর দেখো দুইটি যৌগ এ এবং বি যাদের আণবিক সংকেত C5H10 C5H10 প্রদর্শন করে। তো গ্যামাক্সিনের দেখো ওইটা দরকার নাই, এখানে ক আর খটা আসছিল, ক আর খটা আনছি। হ্যাঁ, গ্যামাক্সিনের সংকেত, গাঠনিক সংকেত C6H6Cl3, এটা তো আণবিক সংকেত। গাঠনিক সংকেত পড়াইছিলাম কিনা দেখো তো, গ্যামাক্সিন HCl HCl HCl, একটা অর্ডারে লিখো HCl HCl HCl, ঠিক আছে? এটা কি গ্যামাক্সিন। তারপর দেখো ফেনল অ্যারোমেটিক যৌগ কেন পড়াইছিলাম কিনা, তুমি হাকেল নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে? হাকেল নিয়ম দিয়ে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো, ফেনল অ্যারোমেটিক যৌগ তাই না? 4n+2 সমান সমান সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা, এটা অবশ্যই সঞ্চারণশীল হইতে হবে। সো 4n+2 সমান সমান পাই ইলেকট্রন কয়টা? 6টা। 4n সমান সমান 4, n সমান সমান 1, যেটা পূর্ণ সংখ্যা তাই না? +1 পূর্ণ সংখ্যা। সো হাকেল নিয়মে যদি n পূর্ণ সংখ্যা হয় তাহলে কি অ্যারোমেটিক না? তারপর হাকেল নাম্বার দিয়েও ব্যাখ্যা করাইছি, ক্লিয়ার? n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি অ্যারোমেটিক কিনা? আচ্ছা নাইম বলছে ভাইয়া বইয়ে লেখা আছে ওজন সংযোজন দ্বারা পাই বন্ধন সংখ্যা নির্ণয় করা যায় না। আমি তো বলি নাই পাই বন্ধন, দ্বিবন্ধন। আমি বলছি দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়, সংখ্যা না, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। হাবিবুর রহমান, ইয়েস, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করাবো, টেনশন করিও না। আমাদের তো ধাপে ধাপে উপরে উঠতে হবে তাই না? আমাদের কি করতে হবে ভাইয়া বলো তো? ধাপে ধাপে উপরে উঠতে হবে না? যেমন আজকের ধাপটা কি গেল? আজকের ধাপটা গেল হচ্ছে আমাদের হচ্ছে সুন্দরভাবে বোর্ড প্রশ্ন। তারপরে অ্যারোমেটিকের কি ধাপ যাবে? ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্রশ্ন। মাঝখানে একদিন ভার্সিটির প্রশ্ন সলভ করাইছি, সামনের ধাপ যাবে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করা। তারপর দেখো উদ্দীপকের এ যৌগ থেকে গ্যামাক্সিন প্রস্তুতির সমীকরণ লেখো, তাই না? এ যৌগটা কি দেখো, এটা কি ইথাইন না? C2H2 ইথাইন। ইথাইনকে তুমি যদি আয়রন টিউব 450°C তাপমাত্রা, এটা কি হবে? বেনজিন, পলিমারকরণ বিক্রিয়া। সো বেনজিন থেকে কি বলছে? গ্যামাক্সিন। তো আমরা কি পড়ছি? বেনজিন। দেখো আমরা বেনজিনকে যদি সূর্যালোকের উপস্থিতিতে ইন প্রেজেন্স অফ ক্লোরিন হিট দেই তাহলে কি হবে? গ্যামাক্সিন তৈরি হবে না? আর কিছু লেখা লাগবে? আর কিছু লিখলাম না। তারপর দেখো ক্রিয়া কৌশল, বি যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো, ঠিক আছে? কোনটা থেকে? ক্রিয়া কৌশল সহ বি যৌগ। ও আচ্ছা, এটা কি অ্যাসিটোফেনন তাই না? COCH3 অ্যাসিটোফেনন। তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন না? এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন পড়াইছি কিনা? দেখছো সবগুলা মেকানিজমে কিন্তু আসতেছে, সবগুলা মেকানিজমে কিন্তু আসছে। তো সবগুলাই কি পড়া লাগবে না? কোনো মেকানিজম বাদ দিবা? যেটাই বাদ দিয়ে যাবা। আচ্ছা তালহা, সমস্যা কি তোমার ভাই? তাহলে এটা কি মেডিকেল প্রশ্ন সলভ করতেছো? এটা কি ধরনের প্রশ্ন তালহা? তুই তো নিয়মিত ক্লাস করো, ভালো ছেলে, তোমার কাছে তো এই ধরনের প্রশ্ন আশা করি না বাবা। এটা কি করতেছি আমি? মেডিকেলের প্রশ্ন সলভ করতেছি? সব জায়গায় মজা কিন্তু ভালো লাগে না তালহা। তারপর স্টুডিওজ নজরুল, অর্গানিক শেষ ভাইয়া। ভাইয়া আর কয়টা ক্লাস অর্গানিক শেষ হবে? অর্গানিক তো শেষ। তুমি চাইলে সলভ ক্লাস করতে পারো, না চাইলে না করতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ওকে। সাইকেল 4 কি আপনার আর্কাইভ আছে? হ্যাঁ আছে, পরিমাণগত রসায়নের আর্কাইভ আছে মেবি। ওকে, তারপর আসো, তারপর আসো দেখাও যে কিউ যৌগটি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, তাই না? কি যৌগটা কি হবে? দেখো লৌহনল 400°C, তাহলে কি? বেনজিন।
তো বেনজিন কি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ কি? এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? তো কেন বিশেষ ধরনের অসম্পৃক্তটা? তো আমি এক্সপ্লেন করছিলাম না এদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব, ঠিক আছে, মনে আছে? দূরত্ব, তারপরে রেজোনেন্স, তারপরে কি বলছিলাম, এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সাবস্টিটিউশন। এই জিনিসগুলো ব্যাখ্যা করলেই কি হবে? বিশেষ ধরনের অসম্পৃক্ততা, কারণ এদের ডাবল বন্ডটা ফিক্স থাকে না, রেজোনেন্স হয়। তারপর দেখো উদ্দীপকে কিউ এবং আর যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের অবস্থানের ভিন্নতার কারণ কি আর দেখানো লাগবে? কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থপ্যারা নির্দেশক, আরেকজন অর্থপ্যারা নির্দেশক না, ঠিক আছে? এ হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়? এ হতে দেখো ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, তাহলে কি হবে? এটা হচ্ছে ইথাইন হবে, তাই না? ইথাইন, কারণ কি এই ইথাইনকে তুমি যদি হাইড্রোজেন প্যালাডিয়াম সালফাইড দাও তাহলে এটা কি হবে? ইথিন। সো ইথাইন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায় এটা পারবা কিনা? ইথাইন টু বেনজিন, এই কয়েকটা বিক্রিয়াই ঘুরে ফিরে আসে। আয়রন টিউব 400 বা 450 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার কি তৈরি হবে? সুন্দরভাবে বিউটিফুলভাবে বেনজিন তৈরি হবে। ক্লিয়ার? কঠিন লাগতেছে? দেখো এই যৌগের কার্যকরী মূলকে শনাক্ত করে পরীক্ষা দেখাও। এই যৌগটা কি? দেখো এটা কি হচ্ছে, দেখো সোডিয়াম বেনজয়েট, সোডা লাইম, এটা কি বেনজিন। তো বেনজিনকে নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন, তাই না? নাইট্রোবেনজিনকে 3HCl দিলে অ্যানিলিন। আচ্ছা অ্যানিলিনের শনাক্তকরণ পড়াইছি কিনা তোমাদের বলো তো, মনে আছে? অ্যানিলিনের শনাক্তকরণ কিভাবে করি বলো তো আমরা? কার্বিল অ্যামিন টেস্ট না, প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্ম CHCl3 ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তাহলে কি তৈরি হবে? ফিনাইল কার্বিল অ্যামিন না, তীব্র দুর্গন্ধযুক্ত, মনে আছে তোমাদের? সো এটা কি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বলছিলাম না, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ। একজন বলছে 20 সালের প্রশ্ন নাই কেন? 20 সালে পরীক্ষা হয় নাই, ঠিক আছে? তারপরে আসো কি বলছে? ও এটাই তো চাইছে, ওইটা দরকার নেই। তারপর দেখেন বি যৌগের শনাক্তকরণ বিক্রিয়া চাইছে। এখন বি যৌগটা কি দেখো তো, ডায়াজোনিয়াম লবণ প্লাস পানি, হিট দিলে কি হবে? ফেনল না? ফেনলের শনাক্তকরণ পড়ছো না? ফেনলের শনাক্তকরণ কি? দুইটা পড়াইছিলাম না, মনে আছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন, ঠিক আছে? তাহলে কি হবে? 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের একটা পদক্ষেপ পড়বে না? 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের একটা পদক্ষেপ পড়বে। আচ্ছা চট্টগ্রাম বোর্ডের ওই প্রশ্নটা নাইম আই থিঙ্ক হচ্ছে ভুল আছে, ওইটা মনে হয় দ্বিবন্ধনের অবস্থান বা 3টি দ্বিবন্ধন আছে, ঠিক আছে, সেগুলা নির্ণয় করো। মানে প্রশ্নটা একটু ত্রুটি আছে, ওইটাই ওইভাবেই সলভ করতে হবে। আমার মনে পড়ছে আমার স্টুডেন্টরা তখন কমেন্ট করছিল বা আমাকে কনফিউশনটা জানাইছিল। তো চট্টগ্রামের প্রশ্নটা ওইভাবেই সলভ করতে হবে, মানে প্রশ্ন যে করছে সেখানে একটু ঝামেলা ছিল সেই প্রশ্নের ভাষাটা। কারণ হচ্ছে তুমি কয়টা পাই বন্ড আছে এটা তো দেখাই যায়, ঠিক আছে? তো তুমি দেখা গেছে পাই বন্ড 3টা আছে, বুঝা গেছে? তো প্রশ্নটা হবে এরকম যে 3টি দ্বিবন্ধনের অবস্থান ব্যাখ্যা করো। নাইম বুঝতে পারছো? ওকে, তারপরে আসো সামনে যাই। তবে আরেকটা কি ফেরিক ক্লোরাইড টেস্ট না, ফেনল, খেয়াল করো ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে কি করবে বলো তো? ডাইফেরিক হেক্সাফিনেট, মনে পড়ে? ডাইফেরিক হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি করবে। এটা কি বেগুনি পদক্ষেপ, তাই না? বেগুনি পদক্ষেপ। ক্লিয়ার সবাই? জি নাইম, তার মানে প্রশ্নটা একটু ভুল ছিল।
তারপর দেখো এম যৌগ টিএনটি প্রস্তুতি সমীকরণ ব্যাখ্যা করো। এম যৌগটা কি বলো তো? এম যৌগটা হচ্ছে বেনজিন। এখন বেনজিন থেকে টিএনটি, তাই না? এম যৌগ হতো। এখন বেনজিন থেকে তো তুমি ডাইরেক্ট তো টিএনটি বের করতে পারবে না, বেনজিন থেকে তোমার কি করতে হবে? টলুইনে যেতে হবে, তাই না? CH3Cl ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ক্লিয়ার কিনা দেখো? কি সব পরিচিতই লাগতেছে না অপরিচিত কিছু আসতেছে বলো তো? অর্গানিকের প্রশ্নগুলো কি বোর্ডে কঠিন আসে না সহজ আসে বলো? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড দিয়ে দিও, তাহলে কি হবে? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। ভাঙ্গা ভাঙ্গাও দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। বুঝে গেছে? এটুক দেখাই দিলেই মোটামুটি মার্ক দিয়ে দিবে, 3 মার্ক। ডান সবাই? নাসিম বলতেছে পারলে সহজ। তারপর আসো, টি যৌগ ক্ষারীয় হলেও এস যৌগ অম্লীয় কেন? এখন টি আর এস দেখি। দেখো আয়রন 400°C, তার মানে কি এটা বেনজিন? দেখো আগে প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করতো, 19 সালের প্রশ্নগুলা। তারপর কি হয়েছে? এটা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ঠিক আছে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে HClO দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা ফেনল হবে। কেন ফেনল হবে? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডও দিছে, তাহলে সোডিয়াম ফিনেট, আবার HCl দিছে, তা টেম্পারেচার দিছে, তো এটা ফেনল হবে। তারপর দেখো ক্লোরোবেনজিন অ্যামোনিয়া, মনে আছে? অ্যানিলিন হবে। এখন দেখো কি বলছে, টি যৌগ ক্ষারীয় হলেও এস যৌগ অম্লীয় কেন? ফেনল কেন অম্লীয় পড়াইছি কিনা ক্লাসে? বলো, ক্লাসে পড়াইছি ফেনল কেন অম্লীয়, মনে আছে? কারণ সে কি করে? ফিনেট আয়ন গঠন করে, তাই না? ডিউ টু রেজোনেন্স সে কি গঠন করে? ফিনেট আয়ন গঠন করে ডিউ টু রেজোনেন্স। ক্লাসে সুন্দরভাবে পড়াইছিলাম। এবং সে জলীয় দ্রবণে H+ দান করে, তো এই কারণে ফেনল কি অম্লধর্মী, ইথানল নিরপেক্ষ। ওকে, শুনো নাসিম, ক্লাসে যা পড়াইছি সব পড়ে যাও, শর্টের বাইরে কিছু না। পরীক্ষা এসে বললে তো পরে আফসোস করবা। তারপর আসো, এটা তো ক্লিয়ার, ধরাই দিলাম। তবে দেখো উদ্দীপকে এ যৌগ হতে জ্বর এবং ব্যথানাশক ওষুধ, ঠিক আছে। এখানে কি আছে? এ যৌগ। দেখো এ যৌগটা কি? ফেনল। কারণ জিঙ্ক কারে দিবা? ফেনলরে জিঙ্ক দিলে কি হবে? বেনজিন না? কারণ ফেনল থেকে কি জ্বর এবং ব্যথানাশক কি? প্যারাসিটামল না? তো ফেনল থেকে তুমি কি করলা? ফেনল থেকে প্রথমে কি করতে হবে? তোমার নাইট্রেশন করতে হবে, তাই না? মনে আছে? HNO3 H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো তোমার কি করতে হবে? প্রথমে নাইট্রেশন করতে হবে। তো আমরা জানি অর্থ আর প্যারা তৈরি হবে, আমার প্যারাটা দরকার। নাইট্রোরে কি করতে হবে? নাইট্রোরে হচ্ছে 3HCl দিতে হবে, মনে আছে? অ্যানিলিন তৈরি করতে হবে। তো প্যারা পজিশনে দেখো ফেনল আছে, প্যারা পজিশনে অ্যামিনোমূলক অ্যানিলিন। অ্যানিলিনে তারপরে এইখানে যদি CH3COCl দাও, অর কি পড়াইছিলাম? CH3CO2O যদি দাও, তাহলে কি তৈরি হবে ভাইয়া বলো তো? ফেনল, ফেনলের জায়গায় থাকবে এখানে NH, দেখো এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পালায় যাবে, COCH3। এটা কি? প্যারাসিটামল। দেখছো আস্তে আস্তে সব কিছু আসবে পরীক্ষায়। প্যারাসিটামল। রোমান চ্যাপ্টার গতকালকেই শেষ, আজকে প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে? সিকিউ প্র্যাকটিস হচ্ছে, চ্যাপ্টার গতকালকেই শেষ। তারপর আসো সামনে যাই। এক্স থেকে গ্লাইকোজাল প্রস্তুত করো। এক্স কি বলো তো? বেনজিন। এন্ড বেনজিন থেকে গ্লাইকোজাল কিভাবে পাবা? ওজোনোলাইসিস। আর কিছু দেখানো লাগবে? এটা কি ওজোনোলাইসিস, আর কিছু দেখানো লাগবে? রাজশাহী বোর্ড 2019। তারপর দেখো উদ্দীপকে বি যৌগটি কিভাবে শনাক্তকরণ করবে? বি যৌগটা কি? ক্লোরোবেনজিন অ্যামোনিয়া, তাহলে কি অ্যানিলিন, তাই না? অ্যানিলিন শনাক্তকরণ করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো উদ্দীপকের বি যৌগের হ্যালোজেনেশন এবং নাইট্রেশন বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন অবস্থানে প্রতিস্থাপন হয়। তো হ্যালোজেনেশনে কি হবে? হ্যালোজেনেশনে তো অর্থ প্যারা, তাই না? কারণ এখানে কি অ্যানিলিনিয়াম তৈরি হয় বলো তো? হ্যালোজেনেশনে কি হবে? অর্থ
প্যারা, অ্যানিলিন, তাই না? আর নাইট্রেশনে কি হয়? মেটা। তো নাইট্রেশনে কেন মেটা বলো তো? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে না? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়। বুঝা গেছে? সো এই ছিল, আমি প্রায় হচ্ছে 100টার মতো অ্যারোমেটিকের সিকিউ ঘাইটা এই কয়েকটা প্রশ্ন বাইট করছি। কয়টা ভাইয়া? 100টার মতো অ্যারোমেটিক সিকিউ বের করে এই কয়টা প্রশ্ন বাইট করছি। আগেরটাই কি বলা হয়েছিল? ব্যথানাশক ঔষধও বলা হয়েছিল। জ্বর এবং ব্যথানাশক প্যারাসিটামল দুইটারই কাজ করে, ঠিক আছে? আর অ্যাসপিরিন যদি দেখাইতে মন চায় দেখাই দিও, সমস্যা নাই। অ্যাসপিরিন তো আমরা পড়াই নাই তো এমন না। অ্যাসপিরিন দেখাইতে মন চাইলে তুমি দেখাই দিও, প্যারাসিটামল দেখাইলেই হবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে। সো মোটামুটি আমি ক্লাসটা আর লম্বা করবো না, 53 মিনিট। আমি জাস্ট দেখাইতে চাইছি কি কি ধরনের সিকিউ আসে, কারণ তোমাদের তো অ্যানালাইসিস করার টাইমটা নেই। আছে তোমাদের অ্যানালাইসিস করার টাইম? ভাইয়া তো 1-1.5 ঘন্টা বসে এইগুলো অ্যানালাইসিস করে তোমার ছোট্ট করে দিছে, এইগুলোর থেকে আসবে সিকিউ। সো জাস্ট হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, জাস্ট কি কনফিডেন্স বিল্ড আপ করা। তো মোরাল অফ দ্য স্টোরি কি পাইলা? গাইড পড়ে কোনো লাভ আছে? ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি কি পাইলা? ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি কি পাইলা? যে গাইড পড়ে আসলে কোনো লাভ নেই। গাইড হচ্ছে প্র্যাকটিস। তুমি জাস্ট প্রশ্নগুলা ধরবা, প্রশ্নগুলা দেখবা। তুমি কি গাইড মুখস্থ করবা? এই প্রশ্ন সলভ এইভাবে, এই প্রশ্ন সলভ এইভাবে, কোনো লাভ নাই। তুমি নোট খাতাটা বারবার রিভাইজ দাও, প্রশ্নটা কিভাবে আসতেছে, প্রশ্নটা কিভাবে আসতেছে সেটা জাস্ট দেখো। প্রশ্নটা এইভাবে আসতে পারে, ও এই প্রশ্ন এইটা হবে, তো এই টপিকটা তুমি আরেকবার পড়ে ফেলো। বুঝা গেছে? তুমি গাইডের সলভ দেখার দরকার নেই। তুমি ক্লাসে যা পড়ছো, তুমি যেভাবে যেটা বুঝছো সেটাই মনে করো সুন্দরভাবে রিভাইজ দাও, তাইলেই হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? সো গাইডে শত শত এমসিকিউ আছে, শত শত সিকিউ আছে। সো এত সিকিউ পড়ার টাইম আছে? একটা মোটা একটা গাইড, এই যে যেমন আমি রয়্যাল গাইড থেকে অ্যানালাইসিস করে এগুলো বাইট করছি, ঠিক আছে? সো এত মোটা গাইড, এইগুলোতে আবার যে বড় বড় হচ্ছে কি দেওয়া আছে সৃজনশীলের উত্তর, এত বড় আসলে লেখাও লাগে না, আর এত বড় লেখা আসলে পরীক্ষায় কোনো লাভ হবে না। সো এই কারণে একটা জিনিস মাথায় রাখো। একটা মিনিট, কে ফোন দিচ্ছে? সো একটা জিনিস, নোট খাতা পড়ো আর বই পড়ো, তাইলেই হয়েছে। নোট খাতা পড়ো আর তুমি হচ্ছে বই পড়ো, তাইলেই হয়েছে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ অ্যারোমেটিক থেকে একটা অ্যান্সার করতে পারবা তো তোমরা, ঠিক আছে? সব গাইডই ভালো, আমি কোনো গাইডকে খারাপ বলতেছি না, বাট তোমরা গাইডের উত্তরটাকে স্ট্যান্ডার্ড ধরে নাও। এই কারণে পরীক্ষায় এত নাম্বার পাও না। গাইডে এত বড় উত্তর লিখলে টিচার আরও বিরক্ত হয়, ঠিক আছে? সায়েন্স মানে কি, তুমি কতটা কম্প্যাক্টভাবে ব্যাপারগুলো বুঝছো, কতটা ছোটোভাবে তুমি একটা জিনিস প্রেজেন্ট করতে পারো। ওকে, হ্যাঁ, প্র্যাকটিস শিট দেওয়া হবে, টেনশন করো না। প্র্যাকটিস শিটের ফাইনাল প্রুফ রিডিং চলতেছে, ইনশাল্লাহ 3-4 দিনের ভিতরে পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।